দেখো সমুদ্র স্রোত মানে খুব সুন্দর কথা, সমুদ্র স্রোত মানে সমুদ্রের স্রোত। এই যে সমুদ্রের স্রোতটা আছে এইটা কি, দেখো তোমরা যদি কেউ কক্সবাজারে যাও অথবা কেউ যদি কুয়াকাটাতে যাও অথবা কেউ যদি তোমরা ধরো হাতিয়ার যে কয়েকদিন আগে নির্বাচন হইলো তাকে ওই গল্প না বলি, ওই যে ওইখানে যদি যাও নিজুম দ্বীপ পাবা ওইখানে, অথবা তুমি সুন্দরবনে যাও, একটা খেয়াল করছো সাগরের পানি কিন্তু স্থির না, তাই না? আচ্ছা কেন? কারণ সেখানে হচ্ছে পানির একটা উল্টা পাল্টা ঢং আছে, মানে এদিক যায় ওদিক যায় এদিক যায়, এদিকটা প্রবাহ হয়, এটাকে আমরা বলেছি সমুদ্র স্রোত। তার মানে এইখান থেকে আমি একটা এমসিকিউ আশা করতে পারি। এরপরে হচ্ছে এই যে সমুদ্র স্রোতটা আছে সেই সমুদ্র স্রোতে কেন হয়, তুমি একটা জিনিস খেয়াল করছো কিনা যে কক্সবাজারেও সমুদ্র স্রোত হয় এবং কুয়াকাটাতেও সমুদ্র স্রোত হয়, সুন্দরবন অঞ্চল সমুদ্র স্রোত হয়, তিনটা কিন্তু কেমন কেমন আলাদা। মানে এই দেখো এই সমুদ্র স্রোত কিন্তু পৃথিবীর সর্বত্র একরকম না। আটলান্টিকের এক ধরনের সমুদ্র স্রোত, বঙ্গোপসাগর বা প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগরে বা আর্কটিকে আরেক ধরনের সমুদ্র স্রোত। এইটা জায়গা থেকে আমরা স্রোতটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে উষ্ণ স্রোত বা আরেকটা হচ্ছে শীতল স্রোত। এইটা হচ্ছে আমার 2 নম্বর এমসিকিউ। এবং এই যে পৃথিবীতে এই যে মহাসাগরগুলো আছে সেই মহাসাগরগুলোর ভিতরে আমাদের মাথায় রাখতে হবে সবচেয়ে গভীর মহাসাগর, সবচেয়ে বড় মহাসাগর জানি প্রশান্ত, কিন্তু সবচেয়ে বেশি স্রোত হয় আটলান্টিক মহাসাগরে। এখন এইটা হচ্ছে আমার 3 নম্বর একটা এমসিকিউ। এখন যদি একটু যাই উৎপত্তির কারণ, এই যে স্রোতটা কেন উৎপত্তি হয় তার ভিতরে অনেকগুলো কারণ আছে, যেমন বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন, তাপমাত্রা, লবণাক্ততা। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে তোমার সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে, ঘূর্ণিঝড়ের কারণে তোমার সমুদ্রে অনেক বড় বড় ঢেউ তৈরি হতে পারে, কিন্তু মাথায় রাখবা এই ঘূর্ণিঝড় কিন্তু সব সময় থাকে না। সুতরাং ঘূর্ণিঝড় হচ্ছে সমুদ্র স্রোতের কোনো পার্মানেন্ট কারণ হইতে পারে না। এখন হচ্ছে আমি উষ্ণ স্রোতে যাই, আমি শীতল স্রোতে যাই, এরপর শীতল স্রোতের পরে আমরা হচ্ছে এইখান থেকে যাব হচ্ছে নিরক্ষীয় স্রোত, মানে স্পেশাল স্রোত, তারপরে বিশেষ স্রোত এবং অন্যান্য স্রোত দেব। কিন্তু বেসিক্যালি দুইটা ভাগ, উষ্ণ স্রোত এবং শীতল স্রোত। শীতল এটা আমি প্রথম দেখি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, এবং এইখানে সবচেয়ে বেশি জাহাজ চলাচল উপযোগী। এবং এইটার একটা এক্সাম্পল হচ্ছে গিনি বা সোমাল। এখান থেকে আমি একটা কোশ্চেন আসতে পারি যে উষ্ণ স্রোতের ব্যাপারটা কি। শীতল স্রোত হচ্ছে বেঙ্গুয়েলা, ক্যানারি, সুমেরু, এই দিকের আমার ডিটেলসে না যাই। এইটা হচ্ছে শীতল অঞ্চলে আমরা দেখতে পাই। নিরক্ষীয় মানে এই যে নিরক্ষীয় অঞ্চলটা, সেখানে যে স্রোতটা থাকে সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে যায়। এখানে স্রোতটা আবার দুই ভাগে, একটা হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোত, একটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এর বাইরে কিছু বিশেষ স্রোত আছে, যেমন মোজাম্বিক বা মাদাগাস্কারে একটা স্রোত দেখা যায় আগোলাল স্রোত, এবং ফকল্যান্ড স্রোত কিন্তু আবার উপসাগরীয় স্রোতের কোনো শাখা নয়। এইবার আমি এইখান থেকে আমি তো বেশ কয়েকটা এমসিকিউ দেখলাম, দেখার পরে দুটো স্পেশাল জিনিস দেখি, সেটা হচ্ছে সূর্যের তাপ কিন্তু সম্পূর্ণ সমুদ্রের গভীরে প্রবেশ করতে পারে না, সর্বোচ্চ 200 মিটার গভীরে এটা প্রবেশ করে। এবং যদি কোনো কারণে কোনো সাগরে স্রোত না থাকে তাহলে সেখানে শৈবাল জমা হয়, ওই সাগরটাকে আমরা স্পেশাল নাম দেই শৈবাল সাগর। তার মানে এখান থেকে আমরা প্রায় 10টার মতো এমসিকিউ দেখলাম। একটা এক্সাম্পল, সমুদ্র স্রোতের উৎপত্তির কারণ নয় কোনটি? এই যে আমরা একটু আগেই বলছি উৎপত্তির কারণ কোনটি, বায়ু প্রবাহ। যে আমরা যে কিন্তু এই দেখো ঘূর্ণিঝড়ের কারণে হুট করে একটা সমুদ্র স্রোত বেড়ে যেতে পারে, জলোচ্ছ্বাসের কারণে বেড়ে যেতে পারে, টাইফুনের কারণে টাইফুন মানে এক ধরনের ঘূর্ণিঝড়। কিন্তু এই তিনটা বেসিক্যালি কিন্তু হচ্ছে একটা পার্মানেন্ট স্রোতের উৎস নয়। উৎস কোনটা? সেটা হচ্ছে বায়ু প্রবাহ। তো এখান থেকে উত্তরটা হচ্ছে আমাদের বায়ু প্রবাহ।